প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবার শুভকামনায় শুরু করতে যাচ্ছি ইসলামিক পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের সৃজনশীল কিছু কোশ্চেন দেখাবো, প্রশ্ন উত্তর দেখাবো। আশা করি তোমরা যারা থাকবে আমার সাথে প্রত্যেকেই আমরা সৃজনশীলগুলি দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমার্সের মাধ্যমে আমাকে জানাবেন। দেখো, প্রথমে আমি একটা চিত্র দিব। চিত্র দেখো, একটা চিত্র দিয়ে শুরু করব। দেখা যাচ্ছে কিনা সবাই কমার্স করা চিত্র। এইদিকে একটি লোক যাচ্ছে, লোকটির বেগ এটাকে vm দ্বারা প্রকাশ করে। আর এই চিত্রে আরেকজন যাচ্ছে সাইকেল চালিয়ে। একজন হলো লোক হেঁটে যাচ্ছে, আর একজন হলো সাইকেল যাচ্ছে, সাইকেল লেগে যাচ্ছে। আর এই দিক থেকে তোমার বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি। ঠিক আছে, এটা চিত্র এখানে আঁকা হলো। vm দ্বারা বোঝাচ্ছে একটি লোকের বেগ, আর তোমার ডিসিস দ্বারা সাইকেলের বেগ। এখানে লোকটির বেগ, লোকটির বেগ বেগ তোমার vm সমান 6 মিটার পার সেকেন্ড। আর সাইকেল আরোহী, সাইকেল আরোহী বেগ একটু বেশি বলবো, এটা বেশি 10 মিটার পার সেকেন্ড। দেখা যাচ্ছে আমি দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির বেগ, বৃষ্টি বেগ দেওয়া আছে vr, এটা তো নাম 8 মিটার পার সেকেন্ড। আশা করি সৃজনশীলটা বুঝতে পারছো। কোথায় দেখা থাকতে পারে? তাহলে এখানে লোকটি যাচ্ছে এই দিকে, লোকটি এদিকে যাচ্ছে, আপনার ডান দিকে যাচ্ছে। আবার সাইকেল আরোহী আর এদিকে যাচ্ছে। সাইকেল আরোহী সে সাইকেল চালাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর লোকটি হেঁটে যাচ্ছে। আর বৃষ্টি পড়ছে, তখন 8 মিটার পার সেকেন্ড বেগ। এটা একটা স্টিমুলাস, অর্থাৎ একটি উদ্দীপক। এখানে প্রথম কোশ্চেন যেটা হবে, বৃষ্টি পড়ছে এইদিকে, তোমরা মনে রাখবে। এখানে আপেক্ষিক বেগ কাকে, আপেক্ষিক বেগ আমি যে কোশ্চেনগুলো দিব কাকে বলে, কাকে বলে। দেখো, কখনো ভি ক্ষয়ের কথা বলবো। দেখো, কতে শুধু জ্ঞান দিল, আপেক্ষিক বেগ কাকে বলে। আমরা জানি দুটি গতিশীল বস্তু একটি সাপেক্ষে আরেকটি বেগকে আমরা কি বলি, আপেক্ষিক বেগ। আর দুটি বস্তু যখন একই দিকে যায় তাহলে আমরা বলবো কি বেগ। একই দিকে যখন যাবে তখন বিয়োগ করব, আর যদি বিপরীত দিকে যায় তাহলে আমরা যোগ করব। এটা আমরা মনে রাখবো যে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর বেগের পার্থক্য দেখতে কি বলা হয়, আপেক্ষিক বলা হয়। অর্থাৎ একটির সাপেক্ষে আরেকটি আপেক্ষিক বেগ। এরপরে প্রশ্ন হলো যে 2, যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় সকল বস্তু ব্র্যাকেটে খুব ভারী বা হালকা, ভারী বা স্থির অবস্থা থেকে বিনা বাধায় সকল বস্তু সকল এখানে একটু দেখব পরমাণু বস্তু দেখব,
বস্তু সমান সময় সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। এই কোশ্চেনটা উত্তর দেওয়ার জন্য আমি শুধু বেসিক্যালি বলবো যে এখানে হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় সকল পরন্ত বস্তু ভারী বা হালকা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে ব্যাখ্যা বোঝা যায় না। ওকে, আমি একটু দেখছি সরি, আমি সম্ভবত ঠিক আছে। আমি আর একবার তোমাদের করছি, তোমরা আর একবার একটু বোঝার চেষ্টা করো যে এখানে প্রথম হলো আপেক্ষিক বেগ কাকে বলে। আপেক্ষিক বেগ মানে একটি বস্তু গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। এর পরের কোশ্চেন, খতে কত মাস থাকে তোমরা জানো, 2 মাস। খতে 2 থাকলে এখানে কি বলছি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় সকল পরন্ত বস্তু ভারী বা হালকা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তোমার এই কথাটা ব্যাখ্যা করার জন্য তোমাকে কি অর্থাৎ গ্যালিলিওর সূত্র প্রথম লিখতে হবে। এটা হলো জ্ঞানমূলক কোশ্চেন। প্রথম তোমাকে গ্যালিলিওর সূত্রটা লিখতে হবে। গ্যালিলিওর সূত্র লেখার পরে তুমি এটাকে কি করবে, ব্যাখ্যা করে এটা সলিউশন করবে। এরপরে তোমরা কেউ থেকে বের হয়ে না, আর যারা আসো প্রত্যেকে একটু শেয়ার করে দাও সবাইকে, কারণ এখন না বুঝলে তুমি মানে ওরাও কোশ্চেন করতে পারবে, তার উত্তরটা আমি হয়তো দিতে পারবো, কিন্তু পরবর্তীতে যখন দেখে তখন কিন্তু কোশ্চেন করতে পারে না আর উত্তর আমি দিতে পারি না। যার কারণে একতরফা অর্থাৎ আমার মুখী অর্থাৎ যেটা বলে টিচার কেন্দ্রিক পড়া হয়ে যায়, ওই পড়াটা বেশি সময় মনে থাকে না। তোমরা যে কনভারসেশন করো এবং আমি উত্তর দেই, তোমরা নিজেদের ভিতরে যে উত্তর দাও, এইটাই কিন্তু বেশি কাজে লাগে। তাহলে আমরা 2টা কোশ্চেন শেষ, ক আর খ। এরপরে গ। এখানে খেয়াল করো যে এইটার বেগটা আমি কত চেয়েছিলাম, vm, আমি শুধু এটা লিখুন 6 মিটার পার সেকেন্ড, এটা মনে রাখবো। আর vc এটা কত লিখছিলাম, 10 মিটার পার সেকেন্ড। আর vr মানে রেইন, তোমরা বুঝতে পারছো এটা সাইকেল, রেইনের ছিল কত, 8 মিটার পার সেকেন্ড। এখন গয়ের কোশ্চেন হলো যে এই যে কার, এটা মানুষ যাচ্ছে এই দিকে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে এই দিকে, এইটাকে জাস্ট আমরা উল্টো দিকে আমরা নিয়ে যাব। তাহলে এইটার জন্য আমরা কি করব, যে এখানে লিখব মানুষ বা লোকটি ও বৃষ্টির বেগ, লব্ধি বেগ বা প্রকৃত বেগ অনেক সময় বলে, লব্ধি বেগ এবং খেয়াল করো সাইকেল আরোহী ও বৃষ্টির লব্ধি বেগের অনুপাত নির্ণয় করো। ওকে, নির্ণয় করো। কি বলছি দেখো, লোকটি ও বৃষ্টির লব্ধি বেগ, অর্থাৎ লোকটি এবং বৃষ্টির লব্ধি বেগ বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু রেসপন্স করো, সবাই একটু শেয়ার করে দাও বন্ধুদের। লোকটির ও বৃষ্টির লব্ধি বেগ এবং সাইকেল আরোহী ও বৃষ্টির লব্ধির বেগের অনুপাত দেখা যায় না। আচ্ছা, এখন একটু দেখো দেখা যায় কিনা, কারণ আমি ডেটাও ব্যবহার করছি, আবার তোমার 2টা যাচ্ছে কিনা। তাহলে এখানে কি দেখো, লোকটির ও দেখা যায় কিনা একটু সবাই রেসপন্স করো, যে লোকটি ও বৃষ্টির লব্ধি বেগ এবং সাইকেল আরোহী ও বৃষ্টির লব্ধির বেগ এর অনুপাত বের করবে। দেখা যাচ্ছে কিনা তোমরা একটু করো, একটু কমেন্টসের মাধ্যমে জানাও।
দেখা যাচ্ছে কিনা। তাহলে এখানে কি কি বের করব, যে লোকটি ও বৃষ্টির বেগ, ঠিক আছে, লোকটি ও বৃষ্টির বেগ। আচ্ছা দেখো লোক কিভাবে হবে, এই যে এইটা এই বরাবর আমরা বুঝে গেছি। প্রথমে আমরা এই অঙ্কটা করার সময় দেখো প্রথম এই গয়ের এই অংশ করার জন্য আমরা এখানে লিখব লোকটি, লোক ও লোকটি ও বৃষ্টির জন্য, বৃষ্টির ক্ষেত্রে, এটা আমরা লিখব। লেখার পর এই চিত্রটা কিন্তু আমরা আঁকবো, ঠিক আছে, দেখা যায় কিনা তোমরা একটা ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে লোকটির ও বৃষ্টির, তাহলে এই বরাবর কে যাচ্ছে, এই বরাবর হলো তোমার লোকটি যাচ্ছে ম্যান এই বরাবর, আর এটা হলো ভিয়া। তাহলে এটা যেহেতু নিচের দিকে পড়ছে, তাহলে এটাকে টেনে নিচের দিকে বাড়াবো, আর এটা জাস্ট উল্টো দিকে নিয়ে যাব, উল্টো দিকে নিলাম এটা। তাহলে বেগটা হবে কি, এই দুইটার লব্ধিটা হবে কি, এইটার সাথে মনে করো এই অবস্থায় আছে, এটার লব্ধি। আমরা যদি এখানে এইটা পিছন দিকে বাড়িয়ে এটাকে একটা সামুদ্রিক আকারে পূর্ণ করি, এই যে দেখো একটা সামুদ্রিক পূর্ণ করলাম, সামুদ্রিক পূর্ণ করলে এটা যদিও সামুদ্রিকের মতো হয় না, একটু বাঁকা, তাহলে এইখানে আমরা একটা কী হলো, আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এটা থিটা। তাহলে এবার খেয়াল করো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 90, এটার ভিতরে 90, অর্থাৎ এই লোকটির যে বেগ এটা পিছন দিক বর্ধিত করছি, আর বৃষ্টি নির্দেশ দিকে বর্ধিত করছি। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হলো কত, 90। তাহলে লব্ধি কি এই বরাবর হবে। তাই আমরা লিখতে পারি যে লোকটি ও বৃষ্টির লব্ধি বেগ বের করো সবাই। লব্ধির বেগ তুমি W1 দাও সমান সমান √, কী হবে বলো, এটা লোকটির কত, VM স্কোয়ার প্লাস VR স্কোয়ার প্লাস 2 কী হবে VM VR, তারপরে cos 90 মানে কত, 0, আর এইখানে বসাই দাও VM মানে কত, 6 হোল স্কোয়ার, আর বৃষ্টি কত পড়ছে দেখো, বৃষ্টি কত, 8 হোল স্কোয়ার, ওকে, আর এটা হলো 0। তাহলে এটা একটা মান হবে, কত হয় দেখো, এটা 36, এত কি হবে মিটার পার সেকেন্ড, যত হবে তত মিটার পার সেকেন্ড। জুম করুন, ওকে, দেখা যাচ্ছে কিনা দেখো এখন। তাহলে তোমরা, হ্যাঁ ঠিক আছে, জুম করছি, এখন দেখো খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এখন এই বেগটা বের করো। তো বেগটা যদি বের করলে আমরা কী পাবো, এখানে খেয়াল করো, তাহলে লোকটি ও বৃষ্টির ক্ষেত্রে আমরা একটা এখানে বেগ পাই যাবো W। এরপরে তাহলে এটা তোমরা আশা করি বের করছো, কোথায় 66 আর 44, যাই হোক। এরপরে হবে কি, সাইকেল আরোহী, এটা W1 বের করছি। এরপর লিখবো সাইকেল আরোহী ও বৃষ্টির, এবার কি হবে, শুধু এখানে সি দিব, তোমরা তো মুছে লিখতে পারবে না, তোমরা কমপ্লিটলি লেখো সাইকেলের সি। এরপরে এখানে জাস্ট কি মানটা বসাই দেবো, কত দেখো এখানে, এটা হবে 2, এটা বৃষ্টি ও সাইকেল আরোহীর ক্ষেত্রে আমি এটা বের করবো। সি কত, সাইকেল আরোহী কততে সাইকেল চালাইছিল, 10 হোল স্কোয়ার প্লাস, আর VR কত, 8 হোল স্কোয়ার। এটাও কিন্তু কি, এখানে তুমি পরবর্তীতে আর একটা চিত্র আঁকতে হবে, তোমাকে সেম চিত্র আর একবার আঁকতে হবে, কেউ এই ভুলটা করবে না, চিত্র না, ফিজিক্স কিন্তু চিত্র কথা বলবে না, কিন্তু তোমাকে আঁকতে হবে সেম জিনিস। দেখো বৃষ্টি এইদিকে পড়ছে, সাইকেল আরোহী এইদিকে যাচ্ছে, জাস্ট তার উল্টো দিকে হবে ধরতে হবে। এদের মধ্যবর্তী কোণ ঠিক 90 ডিগ্রি হয়ে গেল। এই যে এটা বৃষ্টি আর সাইকেলের মধ্যবর্তী কোণ হইল 90 ডিগ্রি, এটা সব ঠিক আছে 90 ডিগ্রি। এরপরে তোমাকে এই যে এই বরাবর যেহেতু বেগ সেটা বের করতে হবে কত, 10, এটা হলো মিটার পার সেকেন্ড, কারণ এইটা হলো যেহেতু 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটাও একই হবে। আর এই বরাবর যেটা, এটা কত হবে, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আর মধ্যবর্তী কোণ 90। তাহলে এইখানে বসানোর পরে এটা কি হবে, 2 × 10 × 8 × cos 90 মানে কি 0। তো 0 বসাবার পরে এখানে যেটা হয় সেটা। এরপরে দুইটার জাস্ট কি বের করে দেবে, দুইটার অনুপাত বের করে দেবে। W1 অনেকেই বের করে ফেলছো, W2 বের করো, W2টা বের করো,
কত হয় দেখো W2, তাহলে W2টা বের করো এখান থেকে। তাহলে W1 ও W2 বের করিয়া কি করব পরবর্তীতে, W1 ও W2 কি করব যে তাদের অনুপাতটা। এরপরে আগে কত পেয়েছিলাম, এটা হলো সাইকেল আরোহী নাকি, সাইকেল আরোহী, সাইকেল আরোহী। আর আগেরটা কি ছিল, লোক হেঁটে যাচ্ছিল বা দৌড়েছিল, যাই থাকে। তাহলে এরপর কি করবা, সুতরাং W1 অনুপাত W2 এই দুইটা লাগবা। এরপরে আগেরটা কত আসছে সেটা লাগবা, আর এখন যেটা আসে সেটা লাগবা। আগেরটা সম্ভবত কত আসছিল 10 নাকি, আগেরটা সম্ভবত 10 আসছিল না, কত আসছিল আগেরটা দেখি, 10, আর পরেরটা আসছে 12 পয়েন্ট সামথিং। তাহলে এইটাকে এভাবে W1, এটা ভাগ দিয়েও দিতে পারো 1:2 সামথিং করে করতে পারো, অথবা W2 তুমি যদি মনে করো যে এটা 10:12 সামথিং শেষ। তাহলে এটা কত গয়ের অ্যান্সার। তো গয়ের অ্যান্সারটা আমরা এইভাবে করতে পারবো, যে গয়ের অ্যান্সারটা আমরা বের করতে পারবো। সবাই তোমরা অলরেডি বের করে ফেলছো, ঠিক আছে। অনেকেই যারা আছো তারা একটা কাজ করো, তারা অন্যকে একটু শেয়ার করে দাও। এরপরে অ্যান্সার শেষ, গয়ের অ্যান্সার শেষ। এরপরে সেম জিনিস দিয়ে বলবে যে মনে করো এই যে এখানে ঘয়ের অ্যান্সার ঘ, সাইকেল, এখানে লিখব লোকটি ও সাইকেল আরোহী ছাতা ব্যবহার কি একই কোণে করবে গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো বুঝতে পারছো কিনা কোশ্চেনটা। তাহলে এটা করার সময় তোমাকে চিত্র আঁকতে হবে। কয়টা চিত্র, দুইটা। এই বরাবর কি যাচ্ছে, মানুষ যাচ্ছে VM, আর এই বরাবর কি বৃষ্টি নামছে। তাহলে এই যে কোণ, এই যে থিটা, এটা দেখবো θ1। আর একটা সেম চিত্র আঁকবো, এইদিকে যাচ্ছে BC, আর এই দিক থেকে বৃষ্টি পড়ছে VR, আর কোণ হলো এটা দেবো কি দেবো θ2। ওকে, তাহলে কোণটা তৈরি করবে কার সাথে, বৃষ্টির সাথে, বৃষ্টি যে পড়তেছে তার সাথে। আর ভূমির উলম্ব, দুইভাবে কথা বলতে পারে, যে ভূমির উলম্বর সাথে, আর একটা হলো বৃষ্টির সাথে, দুইভাবে। তাহলে তোমরা এই চিত্রটা প্রথমে সবাই এঁকে ফেলবে। আঁকার পরে এখানে খেয়াল করো, যখন এইটা আঁকবে তখন এই যে এইদিকে মানুষটি যাচ্ছে, তাহলে এইদিকে বেগ, এইটাকে জাস্ট কি ধরছিলাম, উল্টো দিকে আমরা ধরবো। অত মাথায় আমরা নেব না, শুধু এইটুকু নেব যে এটা জাস্ট উল্টো দিকে বেগটা করবো। উল্টো দিকে কল্পনা মানে কি, এইটুকু বেগ। তাহলে দেখো এইটা একটা ত্রিভুজ হলো। আবার এইটা সেম জিনিস, এইটাও এইদিকে আঁকলাম, এটা কি হবে, এখান থেকে দুটো না আর একটা ত্রিভুজ হবে। তাহলে এটা কি, যেহেতু বেগ, এটা দূরত্ব না, মনে রাখবে, এটা শুধু ডিরেকশন নির্দেশ করে, মানে এই বরাবর। তাহলে এইখানে এই বেগের এই মানটা দেব, আর এটা কি বৃষ্টির বেগের মান, এটা হলো সাইকেলের, আর এটা বৃষ্টির। তাহলে আমরা যদি tan θ বলি, এটা হলো ভূমি, এটাকে ধরে নেব ভূমি, মানে বৃষ্টির যে পড়ছে সেটা বরাবর ধরো ভূমি। আর এইটা হলো কি লম্ব। এই কোণটা যখন বিবেচনা করবো, শুধু এই কোণটা বিবেচনা করব। তাহলে এবার দেখো এই বরাবর, অর্থাৎ এই বরাবর যে বেগ, লোকটির ছিল কত, 6, লোকটির ছিল 6 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হবে কি 6 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টি পড়ছে নিচের দিকে, এটা কত তোমার 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এই ক্ষেত্রে এই লম্ব বরাবর কে, সাইকেল আরোহী BC কত ছিল, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হবে, 10 মিটার পার সেকেন্ড। আর এই বরাবর এটা তো একই, 8 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, চিত্রটা আঁকার পরে তোমাদের কত সহজ হয়ে গেল দেখো, এখন কিন্তু নিজেরাই পারবে। এখন tan থিটা সমান কি লিখতে পারো যে এই কার সাথে এটা প্রথম হইল লোকটির সাথে বৃষ্টির, লোকটির ও বৃষ্টির, ঠিক আছে, লোক ও বৃষ্টির, লোক ও বৃষ্টির, লোকটি আর কিসের সাথে, লোকটি ও দেখো লোকটি এদিকে গেল, লোকটি বৃষ্টির সাথে, বৃষ্টির সাথে সাথে থিটা 1 কোণে ছাতা ব্যবহার করলে, খেয়াল করো, ব্যবহার করলে আমরা পাই কি পাই দেখো তো, tan থিটা 1 ইকুয়ালস টু ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারি, এই বরাবর পড়তেছে কি ভূমি, আর এটা কি লম্ব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি সবাই দেখো, এখানে হইল কি ভিএম আর নিচে হইল কি ভি আর। তাহলে এখান থেকে আমি থিটা 1টা বের করে দেব, tan ইনভার্স ভিএম বাই ভিআর। আশা করি বুঝতে পারছো, ভিএম বাই ভিআর। আর সেমভাবে এটাকে আমি এই কথাগুলি লিখব কার সাথে, এটা সাইকেল আরোহীর সাথে বৃষ্টির থিটা কোণ, ঠিক আছে, কত কোণে ছাতা ধরলে, থিটা 2 কোণে ছাতা ধরলে জাস্ট এটা রাখবা। তাহলে আমরা পাবো থিটা 2 ইকুয়াল টু tan ইনভার্স কত পাবো বলো, সেম জিনিস, নিচে ভিআর, ঠিক আছে, আর উপরে কি হবে ভি সি। তাহলে কোণ বের করবা, দুই ক্ষেত্রেই কোণ বের করো, তাহলে একই কি হবে কোণের পরিমাণ, কোনটা বেশি হবে কোনটা কম হবে বের করে ফেলো। তাই থিটা 1 আর থিটা 2টা তোমরা বের করে ফেলো। বের করলে দেখবে যে সাইকেল আরও এই ব্যবহার কি একই কোণে ব্যবহার করবে, তখন তোমরা উত্তরটা বের করে ফেলবে যে না, একই কোণে ব্যবহার করা যাবে না। কত করবে তোমরা একটু দ্রুত বের করো, আমরা তারপরে অন্য আরেকটায় যাব। আচ্ছা, থিটা 1 রাফসান করে ফেলছো, আর বাকি যারা তারা কোথায়, তোমরা অনেকেই কি করো, একটু দেখো আবার একটু বাইরে চলে যাও নাকি, ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট। দেখো ভালো করে দেখো, আবার থিটা 1 আর একজন দিয়েছে থিটা 2, দুইটাই দিয়েছে, আরমান দিয়েছে, আর এটা 51। তাহলে তোমরা এটাকে কি নিচে উচ্চতার দক্ষতা নিজেদের মতো লাগবে, কীভাবে বলবে যে বৃষ্টির সাথে, অর্থাৎ এই স্পষ্টভাবে বলবে, কোনোভাবে এখানে তুমি যে বুঝতেছো না এইভাবে অ্যান্সার করতে পারবে না, কিন্তু তুমি বলবা কি বৃষ্টির সাথে এই যে কে ছাতা ধরবে কি বরাবর, এই বরাবর, দরকার চিত্রে তোমরা এখানে লিখে দেবা যে বৃষ্টির সাথে এই কোণে ছাতা ধরবে এবং কোনটির পরিমাণ এত। আবার এটা কি সাইকেল আরোহী, আর এটা কি মানুষ, যে মানুষটা এটা যাচ্ছে সে কত কোণে সাইকেল মানে ছাতাটা ধরলে সে বৃষ্টিতে কি করবে, ভিজবে না। এটা তোমার নিচে স্পষ্টভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, অনেকেই বের করছো, তারপরও আরও বের করে দেখো যে সঠিক আছে কিনা, প্রত্যেকেই বের করো। তাহলে আমরা এই টাইপের যে যদি সৃজনশীল আসে তাহলে কিন্তু আমরা কি উত্তর দিতে পারবো নাকি, প্রত্যেকেই আশা করি এই টাইপের সৃজনশীল আসলে আমরা উত্তর দিতে পারবো। এরপরে আর একটা আমরা সৃজনশীলে যাব, সৃজনশীল 2। সবাই একটু ফলো করো। আমাদের যদি সৃজনশীল কোশ্চেনটা না বুঝি, এই যেমন আমি চিত্র এঁকে বললাম, এটা আবার ভাষাগতভাবে বলতে পারতো বা আসতে পারে, তোমরা তখন খেয়াল রাখবে যে ভাষাগতভাবে আসতে পারে, সেখানেও তোমরা খেয়াল রাখবে। দেখো একটা এসছে আর একটা, এটা তোমাদের কাছে আরও সহজ মনে হবে। আমি এটা লিখছি যে 100 সেন্টিমিটার এবং এটা দেব 200 সেন্টিমিটার ব্যাসের দুটি পাখা তৈরি করা হলো। পাখা তো চিনই নাকি, সবার বাসায় ফ্যান আছে, যেহেতু পাখা তৈরি করা হলো। ওকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তোমার বুঝতে হবে। 100 সেন্টিমিটার এবং 200 সেন্টিমিটার ব্যাসের দুইটি পাখা কি করা হলো, তৈরি করা হলো। আচ্ছা, এখন দেখো প্রথম
পাখাটি তোমার 60 প্রতি মিনিটে মিনিটে 60 বার এবং দ্বিতীয় পাখাটি তোমার 120 বার ঘুরে, ঠিক আছে। দ্বিতীয় পাখাটি কতবার ঘুরে? এতবার ঘুরে। তাহলে এতবার ঘুরে তোমার এরপর লিখব 5 সেকেন্ডে ঘুরে, 5 সেকেন্ডে পাখাটি আমি এখানে 5 না লিখে 10 লিখি, অসুবিধা নেই, এটা জাস্ট আমার বানানো। পাখাটি থেমে যায়। দেখো এটা একটা স্টিমুলাস, তোমরা আশা করি বুঝতে পারছো, থেমে যায়। তাহলে আমরা এটা একটা উদ্দীপক, এটা বিভিন্নভাবে বলতে পারে, তোমাকে বুঝতে হবে যে আসলে কোনভাবে কথাটা কোন সিচুয়েশনে বলছে, ঠিক আছে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। লোকটি একই ছাতা ব্যবহার করবে না। ভেরি গুড, রাফসান বুঝাতে চেয়েছো, ধন্যবাদ। তাহলে এটা একটু দেখো, 100 সেন্টিমিটার এবং 200 সেন্টিমিটার ব্যাসের দুইটি পাখা তৈরি করা হলো। প্রথম পাখাটি প্রতি মিনিটে 60 বার এবং দ্বিতীয় পাখাটি 120 বার ঘুরে 10 সেকেন্ড পরে পাখাটি কি করলো? থেমে গেল। এখন এখানে দেখো আমি কোশ্চেনটা করব, আমার কোশ্চেনটা হয়তো একই সাথে দুইটা হয়ে যায়, পরীক্ষায় আর একটু সহজ আসে। তোমরা এই কোশ্চেনটা ঠিক আছে। কয়ের যদি বলি যে ভি সমানুপাতিক টি, সূত্রটি লেখো। ওকে, তাহলে সূত্রটি লেখো মানে কি, কোনটা লিখতে বলছি তোমাকে বুঝতে হবে। এখানে বলছে যে বেগ সমানুপাতিক কি? সময়। বেগ সমানুপাতিক সময়। তাহলে কার সূত্র এটা তোমরা আশা করি কার সূত্র একটু লিখে দাও তো, আমি দেখি যে তোমরা যারা আসো তারা আসলে কি বাসায় পড়ো কিনা। এটা সূত্রটা কার এবং কোন সূত্র, শুধু কার সূত্র বললে হবে না, মানে সূত্রটা কার এবং কোন সূত্র তোমরা একটু বলো, কি বোঝাতে চেয়েছে এখানে। পি সমানুপাতিক টি, এটা কার সূত্রটা কার? এটা হলো তোমরা যারা আসো তোমরা একটু দেখো এটা কার সূত্র। এটা হলো বিজ্ঞানী গ্যালিলিওর সূত্র। এটা কার সূত্র? বিজ্ঞানী গ্যালিলিওর সূত্র। অর্থাৎ বলছে স্থির অবস্থায় থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় কি তার বেগ কিভাবে? বেগ এবং সময় সমানুপাতিক। অর্থাৎ সময় যত বেড়ে যাবে তত তার বেগ বেড়ে যাবে, আর সময় যত কম থাকবে তাহলে বেগ তত কম হবে। এর অর্থ এর কারণগুলো তোমরা বিভিন্নভাবে যদি ক্ষয়ে আসে ব্যাখ্যা করতে পারবে। কারণ পৃথিবীর পৃষ্ঠে জি এর মান তোমরা জানো যে পৃষ্ঠের সর্বোচ্চ, তো পৃষ্ঠের কাছাকাছি আসলে সে কি বেগ বাড়তে থাকবে, আর পৃষ্ঠ থেকে যত দূরে যাবে বেগ তত কমতে থাকবে। এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করে, কিন্তু এখানে মূল কথাটা কি চেয়েছে, তুমি এখানে এই সূত্রটা আগে দিবে, সূত্র দেওয়ার পরে সামান্য ব্যাখ্যা দেবে। এরপরে পরেরটা হলো যে কাগজ, এখানে বলবো কাগজ, একটা কাগজ তো চিনুই, কাগজ ও মার্বেল একই উচ্চতায় থেকে ছেড়ে দিলে একই সাথে ভূমিতে পড়বে মতামতটি কে দিয়েছেন ব্যাখ্যা করো। তাহলে বলছে কাগজ ও মার্বেল একই উচ্চতা থেকে ছেড়ে দিলে বলছে একই সাথে ভূমিতে পড়বে, মতামতটি কে দিয়েছেন ব্যাখ্যা করো। তো অবশ্যই তুমি মতামতটা এখানে দিবে, কে দিয়েছেন? বিজ্ঞানী গ্যালিলিও দিয়েছেন। কখন এই সূত্রটি প্রযোজ্য বা কখন এটা প্রযোজ্য তোমাকে তখন বলতে হবে, এবং
এখানে আরেকটা কথা খেয়াল করবা যে বলার সময় অবশ্যই তোমাকে কি করতে হবে, যে যুক্তিসম্পন্ন হতে হবে। এখানে কাগজ ও মার্বেল একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কার মতামত অনুসারে পড়বে, অর্থাৎ গ্যালিলিওর পরন্ত সূত্র মতামত অনুসারে সে কোনো বস্তু ভারী বা হালকা তার উপর নির্ভর করে না, অর্থাৎ পড়বে। তাহলে কোথা থেকে পড়বে? বিনা বাধায়। অর্থাৎ তোমাকে বিশ্লেষণ করে দিতে হবে যে এই সূত্রটি বা এই কথাটি, এই মতামতটি কার, গ্যালিলিওর মতামত, যাহা প্রযোজ্য হবে যদি কোথাও বাতাস না থাকে, অর্থাৎ মাধ্যম যদি শূন্য হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু আমরা যে এই পৃথিবীতে দেখি যে সেক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। আবার দেখো এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ এক, কিন্তু অভিকর্ষ ত্বরণ এক হওয়া সত্ত্বেও কেন এই মানে পৃথিবীতে একই সাথে পড়ে না, এইভাবেও কোশ্চেন আসতে পারে। তখন তুমি কোশ্চেনটা কি লিখবে যে একই সাথে না পড়ার কারণ হলো যেহেতু প্লবতা আছে, প্লবতার কারণে সে কি করে, প্লবতার কারণে সে উপর দিকে বাতাস ধাক্কা দেয়, যার কারণে প্লবতার কারণে সে একই সাথে বস্তু দুটা ভূমিতে পড়ে না। অর্থাৎ তাহলে দেখা যায় একমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য গ্যালিলিওর সূত্র। কোন ক্ষেত্রে? যদি মাধ্যমটা শূন্য হয়, শূন্য ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে আমরা এরপরে আমরা আসি গয়ের আমরা একটা কোশ্চেন করব যে গয়ে দেখো এখানে কোশ্চেনটা যে কেন্দ্রমুখী, এটা যেহেতু ঘুরছে তাহলে গতে লিখব কেন্দ্রমুখী বলদ্বয় এমন পরীক্ষায় আসতে পারে যে কোনো একটা কেন্দ্রমুখী বল বের করো। আমি এখানে টুই করে দিচ্ছি কেন্দ্রমুখী বলদ্বয়ের কেন্দ্রমুখী বেগ দ্বয়ের অনুপাত নির্ণয় করো। কেন্দ্রমুখী বেগ দ্বয়ের অনুপাত নির্ণয় করো। এন্ড কেন্দ্রমুখী বেগ বলতে কি বোঝাচ্ছে? কেন্দ্রমুখী বেগ মানে কি? কেন্দ্রমুখী বেগ ধরলেও হবে। তোমরা একটা কেন্দ্রমুখী ত্বরণ আরো সহজ করি, কেন্দ্রমুখী ত্বরণের অনুপাত। ওকে, কেন্দ্রমুখী ত্বরণের অনুপাত করো। তাহলে এখানে আমরা কি লিখবো? আমরা জানি a ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর। এটা হলো কি? কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞা, সূত্র বা সমীকরণ। এটা হলো কেন্দ্রমুখী ত্বরণের সূত্র মানে সমীকরণ। আমরা সমীকরণ যদি এখানে ব্যবহার করি, প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি a1 ইকুয়ালস টু ওমেগা 1 r1। ওকে, এরপরে a2, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা করতে পারি ওমেগা স্কয়ার r2, এটা আমরা ব্যবহার করতে। এখন দেখো এই যে ওমেগা 1, তাহলে এটা আমরা লিখতে পারি কি লিখতে পারি? দেখো এখানে 1 মিনিটে অর্থাৎ প্রতি মিনিটে কয়বার ঘটছে? 60। তাই আমরা এখানে লিখতে পারি 60 রেভলিউশন বাই 1 মিনিট। ওকে, এখন 60 মানে কত? 60 ইন্টু 2 পাই রেডিয়ান হয়ে গেল, আর এটা হলো 60 সেকেন্ড। তাহলে আমি এককটা লিখতে পারি কত? এত রেডিয়ান পার সেকেন্ড। দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। কিন্তু এরপরে ওমেগা 2 বসাও। ওমেগা 2তে কত হবে? দেখো ওমেগা 2 কত বলছে? প্রথমটা এত, দ্বিতীয় পাখাটি 120 বার। তাহলে 120 রেভলিউশন বাই কত? প্রতি মিনিটে 60। আমি ডাইরেক্ট লিখলাম। এবারে দেখো 120 রেভলিউশন মানে 120 ইন্টু 2 পাই বাই 60, এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আর আর1 সমান কত? দেখো আর1 সমান কত? দেখা যাচ্ছে কিনা সেটা আমি দেখি। আর1 এর মানটা বসাও। আর1 সমান কত? এখানেই আর1 সমান দেখো এখানে 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। 100কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে হবে কত? এত সেন্টিমিটার। তাহলে হবে 50 সেন্টিমিটার। এটাকে তোমাকে মিটারে নিতে হবে, তাহলে 0.5 মিটার। আচ্ছা, এরপরে আর2 বের করো। কত হবে? 200 সেন্টিমিটার। তো 200 বাই 2, এটা সেন্টিমিটার।
সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান হইল 1 মিটার। ওকে, তাহলে তোমরা এই মানগুলি কোথায়, ওখানে বসাবে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা সবাই। দেখা যাচ্ছে কিনা তোমরা একটু দেখো। তাহলে ওমেগা 1 মানে 60 রেভলিউশন পার 1 মিনিট, আর ওমেগা 2 মানে কত 120 রেভলিউশন পার 60 মানে প্রতি মিনিটে যেহেতু বলছে। এরপরে তোমরা এখানে মানটা বসাইয়া দ্রুত এটা করে ফেলো, দ্রুত করো, দেখো কত হয়। এখানে যদি তোমরা R1 A1 এবং A2 মান বসিয়ে দাও, A1 সমান কত বের হয়েছে, এরপরে কি লাগবা, সুতরাং অনুপাত বের করতে পারছে A1 বাই A2, এইটা মানটা বের করবে। এখানে যে মানটা বের হবে এই 1-এ বসাবে, আর এটা কি 2-এ বসাবে, 2-এ বসাইয়া সুতরাং এই 1 থেকে যেটা বের হলো এইটা এখানে বসাবে, 2 থেকে এইটা, তারপরে সুতরাং লাগবে A1 অনুপাত A2 সমান বের করে ফেলবে কত হয়। তোমরা এটা বের করো, তোমরা যারা লাইনে আসো তারা এটাকে বের করো কত হয়। আর দেখা যাচ্ছে কিনা সেটা একটু করো, কমেন্টস করো দেখা যাচ্ছে কিনা। তোমরা সূত্রটা বের করে ফেলো সবাই যারা আছো তারা সূত্র দেখো। A1 সমান কত বের হয়েছে একটু বের করো। A1 সমান কত বের হয়েছে দেখো, A1 সমান কত আর A2 সমান কত, একটু যারা আছো তারা বের করে সেন্ড করো। A1 আর A2 সমান কত। তাহলে এটাকে এখানে বসাইয়া আমরা কি করতে পারবো, এই মানগুলি আমরা বসিয়ে অঙ্কটা সম্পূর্ণ করে এটা এটা হইলেই আমরা এর অ্যান্সার হইলে আমরা কি পাবো। এরপরে দেখো ঘয়ের আমরা করব। তাহলে এর অ্যান্সারটা তোমরা আশা করি এটা বুঝতে পারছো, সবাই করে এটা সেন্ড করো। এরপরে হলো ঘয়ের অ্যান্সার দেখো। ঘয়ে কি বলছে, ঘয়ে আমরা কিভাবে কোশ্চেন করতে পারি, আমি কিন্তু তোমাদের সাথে কোশ্চেন করছি এবং এইখানেই কিন্তু দিচ্ছি। দেখো প্রথম ও দ্বিতীয় পাখার ঘূর্ণন সংখ্যা একই হবে কি, গাণিতিক ব্যাখ্যা বা বিশ্লেষণ করো। এটা হলো কত অ্যান্সার হইল কত, নাম্বার অ্যান্সার। দেখা যাচ্ছে কিনা সবাই একটু করো, দেখ না, আমার মনে হয় একটু অসুবিধা হচ্ছে। দেখা যাচ্ছে কিনা সবাই একটু দেখো, যদি দেখা না যায় তাহলে কমেন্টসের মাধ্যমে। আর আগের অংশটুকুর জন্য কিন্তু দেখা দরকার নাই, তোমরা নিজেরাই করতে পারবে। আগের অংশটুকুর জন্য দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাও। আমি দুইটাই ব্যবহার করছি, ডাটা এবং ডেটাও ব্যবহার করছি। এইভাবে ব্যবহার করার পরেও নেট ডিস্টার্ব। তো তোমরা যারা এমনি দেখা যাচ্ছে না আমার এগুলি শোনো। কোশ্চেনটা হলো প্রথম ও দ্বিতীয় পাখা ঘূর্ণায়ন সংখ্যা একই হবে কি করো, অর্থাৎ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবা যে ভেরি গুড, একজন এখানে করছো, দেখো এক হবে কিনা, এটা বের করতে পারবে কিনা তোমরা একটু দেখো যে এটা আসলে কি তোমাদের পক্ষে তোমরা বের করতে পারবে কি। কি বলছে দেখো তো, বলছে যে প্রথম ও দ্বিতীয় পাখার ঘূর্ণায়ন সংখ্যা একই হবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে ঘূর্ণায়ন সংখ্যা বের করব। ঘূর্ণায়ন সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের করতে হবে, যারা আপনি লাইনে আছো তোমরা এমনি থাকো, একটু ডিস্টার্ব হয়, এখন ঠিক হয়েছে দেখো, তোমাদের ওখানে একটু দেরিতে যায়। আমি যে কথা বলছি দেখো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এখানে প্রথম ও দ্বিতীয় পাখার ঘূর্ণায়ন সংখ্যা একই হবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এই জন্য আমি সমাধান করার জন্য আমি কি করবো, আশা করি কোশ্চেনটা তুলে ফেলছি, আমি কোশ্চেনটা মুছে ফেলবো। তাহলে আমি সমাধান করার চেষ্টা করি। আমরা জানি লিখব কি, আমরা জানি
জানি ঘূর্ণন সংখ্যা, এটা আমরা লিখব, এটা আমাদের জ্ঞান। ঘূর্ণন সংখ্যা n ইকুয়ালস টু থিটা মাইনাস থিটা নট বাই ঘূর্ণন সংখ্যা আমরা যখন লিখব 2π। এটা হলো কি সূত্র। ওকে, এরপরে এটা ঘূর্ণন সংখ্যা এবং কৌণিক সরণ। কৌণিক সরণ থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু কী লিখব? দেখো ওমেগা ইনিশিয়াল অর্থাৎ ওমেগা 0 প্লাস ওমেগা ফাইনাল বাই 2 ইন্টু টি। এটা তোমাদের মনে রাখা লাগবে যে ইন্টু টি, এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। এটা হলো জ্ঞানমূলক। ওকে, এটা হলো জ্ঞানমূলক। এবার দেখো আমরা প্রথম এর ক্ষেত্রে, তাহলে এখানে লিখব প্রথম ক্ষেত্রে, প্রথম পাখার ক্ষেত্রে, পাখার ক্ষেত্রে আমরা করব, পাখার ক্ষেত্রে লিখব কি লিখব? n ইকুয়ালস টু থিটা মাইনাস থিটা 0 নট 1 বাই হলো 2π, সমীকরণ 1। এরপরে কৌণিক সরণ এবং কৌণিক সরণ তো লিখেই দিয়েছি, থিটা মাইনাস থিটা 0 1 ইকুয়ালস টু ওমেগা 0 1 প্লাস ওমেগা ফাইনাল, যেহেতু থেমে যাবে ওটা ফাইনাল টার্ম ফাইনাল লিখব, বাই 2 ইন্টু টি। আশা করি বুঝতে পারছো। এটা হলো কি 2 সমীকরণ। দেখো প্রথম সমীকরণ এটা লিখছে, এইটুকু হলো জ্ঞান, তোমার জ্ঞান আছে। এবারে আমি অনুধাবন করছি কি কি প্রয়োজন আছে। তাহলে এই সূত্র, এটার জন্য এই সূত্রটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি এখানে তোর একটু খেয়াল করো যে এইখানে এই লাইনটা মুছে ফেলি, জ্ঞানমূলক শেষ। এইটুকু লিখলেও তুমি 1 পাবে। এরপরেরগুলি দেখো এখন অনুধাবন করতেছি। তাহলে এইখানে এই থিটা মাইনাস থিটা নট আর ওমেগা আই প্লাস ওমেগা এফ বাই 2, তারপর আসছে কি টি। এখানে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে ওমেগা 0 ইকুয়ালস টু কত পেয়েছিলাম? প্রথম ক্ষেত্রে দেখো মানে 60 বার রেভলিউশন বাই 1 মিনিট, এই যে এটা প্রতি মিনিটে এতবার প্রথমটা। তাহলে 60 ইন্টু 2π। ওকে, আর উপরে 60 এত কি হলো রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কি হয় 60 কাটা 2 রেডিয়ান পার সেকেন্ড, এটা তুমি পেয়ে গেলা। এরপরে আর কি পাবে? টি তো দুইটার ক্ষেত্রে দুইটাই থেমে গেছিল, তাহলে এটা হবে 10 সেকেন্ড। এখন এই মানটাকে এখানে বসিয়ে দাও, 2-এ বসাও। 2-এ যদি বসিয়ে দাও তাহলে কি পাবে? 2-এ মানটাকে কত? 2 নং বসাও, 2-এ বসাও। তাহলে 2-এ বসালে এই যে 2 কোনটা? এইটা, এটা বসিয়ে দাও 2-এ বসাইলে তোমরা কি পাবে? 2-এ বসাইয়ে থিটা মাইনাস থিটা নটটা বের করো, কত হয় একটু দেখো। 2-এ মান বসিয়ে থিটা মাইনাস থিটা নটটা বের করো, কত হয় একটু সবাই দেখো। ঠিক আছে, সবাই একটু মানটা বসিয়ে একটু দেখো, বসিয়ে সেন্ড করো। তাহলে এইখানে যদি বসাও তাহলে আমার মনে হয় এখানে বসাইলে, আমি এখানে বসাই, এখানে বসালে কত হবে? এইটা কত পেয়েছি? এটা ঠিক আছে কিনা? প্রথমবার করছি 60 বার, তো 60 যখন করলো এইটাকে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে কি লিখবে? এটা কত পেয়েছো? 60 কাটা 2π। ঠিক আছে, 2π প্লাস আর ওয়াইএফটা কত? থেমে গেছে যেহেতু 0, তাহলে 0 বাই 2 ইন্টু টি কত বলো? 10। তাহলে এটাকে কি করবে? এখানে বসানোর পরে 2 কাটা যায়, 10π। ওকে, 10π এটা কি হবে? একক রেডিয়ান, 10π রেডিয়ান। 10πটাকে কোথায় বসাবে? 1-এ। সুতরাং ঘূর্ণায়ন সংখ্যা n1 সমান সমান কি বসবে? থিটা মাইনাস থিটা 0/01 বাই এত। এখন এখানে বসাই দাও 10π বাই কত হবে? 2π ইকুয়ালস টু 5, কি হবে? 5। ঠিক আছে, তাহলে তোমরা কি পাইলা?
এটা হলো 5 রেভলিউশন হবে। তোমরা যদি একক দিতে চাও তাহলে হবে কত 5 রেভলিউশন, এটা হবে 5 রেভলিউশন। সেমভাবে তোমরা 2 করতে পারো, তাহলে 5 রেভলিউশন। এটা কত পাবে, কয়বার ঘুরবে, এটা হলো ঘূর্ণায়ন সংখ্যা এত রেভলিউশন, এত বার। ওকে, তাহলে n1 পাইয়ে গেলা। সেমভাবে n2 বের করবে, আবার লাগবে যে দ্বিতীয়টার ক্ষেত্রে, এটা আশা করি সবাই করে ফেলছো। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে আবার কি লিখবা, যে দ্বিতীয়টার ক্ষেত্রে লিখবা দ্বিতীয় পাখার ক্ষেত্রে, দ্বিতীয় পাখার ক্ষেত্রে ক্ষেত্রে থিটা মাইনাস থিটা 0 দিলা, আর এটা ওমেগা 02 প্লাস ওমেগা f/2। ওকে, 10। এরপরে এখানে ওমেগা 02 কত, 120 বার করে, তাহলে এটা বের করো। ওমেগা 02 মানে 2 নম্বর পাখার কতবার করে, 120 রেভলিউশন পার 1 মিনিট, 1 মিনিট। এখন এটাকে দাও 60, আর এককটা কী হবে, রেডিয়ান পার সেকেন্ড, আর এটা হবে 120, তারপরে কি দেবা ইন্টু 2 পাই। কত হয় দেখো, এটাকে যদি কাটো, এটা কাটলে কত হবে 4 পাই। 4 পাই হয় না, এখানে দেখো 120 রেভলিউশন, 120 বার করে যেহেতু বাই 1 সেকেন্ড, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। এখন এটা 2 কাটা গেল, 2 থাকে 2 রেডিয়ান পার সেকেন্ড। এখন এই মানটাকে এইখানে বসাও, বসাইয়া যেটা পাবে, আর ওয়াইএফ তো 0, ওয়াইএফ মানে কত, ফাইনাল কত, থেমে গেছে 0। তাহলে এইটাকে কোথায় বসাবে, থিটা মাইনাস থিটা 02/2 পাই বসাই, দেখো কত হয়। এটা একটু তোমরা করো, এটা হবে n2, এটা n2 বের করবে, n2 বের করে এটাকে করে ফেলো। প্রথম দ্বিতীয় পাকা ঘূর্ণায়ন একই হবে না, একজন করছো। আচ্ছা, বাকি যারা প্রত্যেকেই করার চেষ্টা করো। আর তোমাদের এই ক্লাসগুলি যে এখন করব, এরপরে কিন্তু এর উপরেই একটা পরীক্ষা হবে। তাহলে এইখানে কি হবে, এখানে মান বসাই দিবা, এখানে 4f, আর এটা 0/2, আর এটা 10, টি তো 10ই, t10, সেই 10টা আবার c=10 সেকেন্ড, উভয় ক্ষেত্রেই 10 সেকেন্ড। তাহলে এইটা মান বসাইয়া এটা এখানে কত হয় এটা দেখবে, দেখার পর এটা সম্পূর্ণ করবে। তাহলে তোমরা যারা বারবার ঢোকো আর মানে লাইনে থাকো আবার থাকো না, তখন কিছুই বুঝতে পারবে না। কিন্তু এটা একটা সৃজনশীল কোশ্চেন, এবং আমি প্রথম থেকে কিন্তু এটাকে সুন্দর করে বোঝানো হয়েছে। তোমরা আশা করি আবার টেনে এটাকে দেখবে, পরবর্তীতে পরীক্ষাগুলি এখানে যা পড়াবো এর উপরে কোশ্চেন করবে। তোমরা আজকের এইটুকুই থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এখানেই ক্লাস শেষ করছি।